গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে 2011 সালের ফেব্রুয়ারি মাসে। উপন্যাসটিকে অডিও বুক করার সময় 4টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। উৎসর্গ। পোর এফএলসিকে হতদরিদ্র শব্দটির একটি সুন্দর বাংলা আছে, নয়দুয়ারি। কবি রুস্তম আলী দেওয়ানের ছদ্মনাম রুয়াদে, নিজ নামের অদ্যাক্ষর নিয়ে ছদ্মনাম। রুস্তমের রু, আলীরা এবং দেওয়ানের দে। তার একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রুয়াদের সাইকেল। কাব্যগ্রন্থে 40টি কবিতা আছে। প্রথম কবিতার নাম পিঁপড়া। আমার গ্লাস বেয়ে একটা পিঁপড়া উঠছে, তার মাথা কালো, শরীরের বর্ণ মধুলাল। এখন সকাল, গ্লাসে ফ্রিজের পানি, শূন্যের কাছাকাছি তাপ। তৃষায় কাতর পিঁপড়া পানি খুঁজে পাবে কিনা, মনে সেই চাপ। দ্বিতীয় কবিতা মশা, তৃতীয়টি ফড়িং। কবি সব কবিতাই কীটপতঙ্গ নিয়ে। সর্বশেষ কবিতাটির নাম অন্ধ উইপোকা। রুস্তমের দুলাভাই আমিন সাহেব এই বই তার এক বন্ধুর প্রেস থেকে ছেপে দিয়েছেন। প্রচ্ছদ এঁকেছে প্রেসের এক কর্মচারী। বইয়ে প্রচ্ছদ শিল্পীর নাম নেই। প্রচ্ছদে উল্টো করে রাখা একটা সাইকেল। সাইকেলের চাকা আকাশের দিকে। একটি চাকায় নীল রঙের পাখি বসে আছে। ঠিক কি পাখি তা বোঝার উপায় নেই। ঘুঘু হতে পারে, আবার কবুতরও হতে পারে। পাখিটা আহত, তার ডানা ভাঙা। ভাঙা ডানায় গাঢ় লাল রঙের রক্তের আভাস। কয়েক ফোঁটা রক্ত সাইকেলের স্পাইকের ওপর পড়েছে। সাইকেলের চাকার পাশে এক কাপ চা। চা থেকে গরম ধোঁয়া উঠছে। কবি সাহেবের বয়স 40, সরল রেখার মতো কৃষকায়। কৃষকায় লোক সাধারণত লম্বা হয়। রুস্তম আলী বেঁটে। সে কবি নজরুল স্টাইলে মাথায় বাবরি রেখেছিল। মাথার তালুতে ফাঙ্গাসের প্রবল আক্রমণে তাকে মাথা কামিয়ে ফেলতে হয়েছে। মাথা কামানোয় তার চেহারায় আলাভোলা ভাব চলে এসেছে। তার চোখ বড় বড়, চোখের মণি ঘন কালো। চোখের পল্লব মেয়েদের চোখের পল্লবের মতো দীর্ঘ বলে তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কবি রুস্তম ধানমন্ডির একটি দোতলা বাড়িতে থাকেন। বাড়ির লেকের পাশে, নাম আসমা ভিলা। বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। রুস্তমের বাবা সাজ্জাদ আলী 2 নম্বরী ব্যবসায় বিশেষ সাফল্য অর্জন করেছিলেন। ব্যবসায়ী মহলে তার নাম ছিল বজ্জাত আলী। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল জেলে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল খাটছেন। 6 বছর খাটা হয়েছে, আর 8 বছরের মাথায় মুক্তি পাওয়ার সম্ভাবনা। জেলের যাবজ্জীবন 14-15 বছরে শেষ হয়। তার স্ত্রীর নাম আসমা। আসমা রুস্তম আলীর মা। আসমার নামেই ধানমন্ডির বাড়ির নাম আসমা ভিলা। শ্বেত পাথরে খোদাই করে লেখা বাড়ির নাম বেশি দিন থাকে না, কালো রং উঠে যায়। আসমা ভিলার সব আকার চিহ্ন উঠে গেছে। এখন বাড়ির নাম অসমভিল। স্ত্রী হত্যার দায় থেকে সাজ্জাদ আলী বেকসুর খালাস পেতে যাচ্ছিলেন। চাক্ষুষ কোনো সাক্ষী নেই। হঠাৎ কোত্থেকে তার কাজের মেয়ে সালমার মা উদয় হয়ে আদালতকে জানাল সে এবং তার মেয়ে সালমা দুজনেই বেগম সাহেবকে খুন হতে দেখেছে। স্ত্রী হত্যা মামলার শেষ পর্যায়ে সাজ্জাদ আলী হতাশ গলায় জজ সাহেবকে বলেছেন, স্যার, আমার স্ত্রী আসমা ছিল 3 মণি মুটকি। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার ওজন 48 পাউন্ড। আমার পক্ষে কি সম্ভব ওই মুটকিটাকে গলা টিপে মারা? মুটকি একটা লাথি দিলেই তো আমি শেষ। তারপরেও ধরলাম মেরেছি। মুটকিটাকে ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলাবো কি করে? তাকে ঝুলাতে কপিকল লাগবে। মুটকি সুইসাইড করেছে, এটা কেন বোঝেন না? আপনারা জ্ঞানীগুণী মানুষ। কোর্টে হাসির ধুম পড়ল। জজ সাহেব নিজেও হাড্ডি সর্বস্ব সাজ্জাদ আলীর দিকে তাকিয়ে মুচকি হেসে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন। জেলে সাজ্জাদ আলী খুব যে কষ্টে আছেন তা না। জেলের মাদক বাণিজ্যের সঙ্গে তিনি ভালোমতোই যুক্ত। বাংলা মদ, স্কচ হুইস্কি, ফেন্সিডিল সবই তিনি 24 ঘণ্টার মধ্যে জোগাড় করে দিতে পারেন। তার গা হাত পা টেপার জন্যে 2 জন কয়েদি আছে। রাতে একজন গা টিপে, অন্যজন তালপাখায় বাতাস করে ঘুম পাড়ায়। গরম বেশি পড়লে তিনি জেলের হাসপাতালে ভর্তি হয়ে যান। সেখানে ফ্যানের ব্যবস্থা আছে। বছরে 6টা চিঠি পাঠানোর অনুমতি সাজ্জাদ আলীর আছে। তিনি তার ছেলে রুস্তমের নামে 6টা চিঠি পাঠান। সব চিঠির বিষয়বস্তু এবং ভাষা একই। একটা চিঠির নমুনা। 786, বাবা রুস্তম আলী, দোয়াগো।
তোমার ওপর আমার বিরক্তির সীমা নাই। তোমাকে বলেছি সালমার মাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। এই বদমাগির সাক্ষীর কারণে আমি আজ জেলখানায়। সে নাকি নিজের চোখে দেখেছে আমি তোমার মাকে খুন করেছি। এই সুয়র্ণীকে দিয়ে সত্য কথা বলায় মামলা পুনর্বিবেচনার ব্যবস্থা করবে, এটা আমার আদেশ। এই আদেশের যেন অন্যথা না হয়। ইতি তোমার হতভাগ্য পিতা এস আলী, বিএসসি অনার্স। পুনশ্চ ১, ধানমন্ডির বাড়ি বিক্রির জন্য অনেক দালাল তোমাকে ধরবে। তাদের কথায় কর্ণপাত করবে না। জেলখানা থেকে ফিরে এসে যা করার আমি করব। পুনশ্চ ২, আমার ব্যবসার পার্টনার গোলাম মাওলার কাছ থেকে ১০০ হাত দূরে থাকবে। তার অবস্থান ইবলিশ শয়তানের ৩ ধাপ নিচে। পুনশ্চ ৩, তোমার মাথা কিঞ্চিত আওলা অবস্থায় আছে। চিকিৎসার ব্যবস্থা করবে, অবহেলা করবে না। অবহেলা করলে দেখা যাবে একটা পর্যায়ে তুমি গায়ের সব কাপড় বিসর্জন দিয়ে ফার্মগেটের মোড়ে ট্রাফিক কন্ট্রোল করতেছ। রুস্তম আলী বাবার চিঠির উত্তর দেয় না। সালমার মাকে খুঁজে বের করার ব্যাপারে তার মধ্যে কোনোরকম আগ্রহ দেখা যায় না। বর্তমানে সে একটি সুরিয়েলিস্টিক উপন্যাস লেখার চিন্তায় ব্যস্ত আছে। উপন্যাসের নায়ক মৃত, কিন্তু সে তা জানে না। সে তার স্ত্রীর সঙ্গে বাস করে। তার ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায়, পিজা হাটে নিয়ে যায়। ছেলে পিজা খায়, সে তাকিয়ে তাকিয়ে দেখে। নিজে কিছু খায় না, কারণ সে ক্ষুধা তৃষ্ণা থেকে সম্পূর্ণ মুক্ত। নায়ক হিন্দু, নাম শলারাম। শলারাম শব্দটা উল্টালে হয় মরা লাশ। অতি জটিল উপন্যাস বলেই চিন্তাভাবনাতেই রুস্তম আলীর অনেক সময় কাটছে। উপন্যাসের নানান খুঁটিনাটি যখনই তার মাথায় আসছে সে লিখে রাখছে। যেমন, মৃত্যুর ১ মাস পরও মানুষের মাথার চুল এবং নখ বাড়ে। বন্ধ হৃৎপিণ্ড হঠাৎ চালু হয়ে কিছুক্ষণ রক্ত সঞ্চালন করে। রুস্তমের বাড়ি ভর্তি লোকজন। বেশিরভাগ লোকজনকেই সে চেনে না। একজনের নাম চণ্ডীবাবু। তিনি একতলায় সর্বদক্ষিণে থাকেন। দুপুরের পর থেকে বারান্দায় খালি গায়ে বসে থাকেন। তার পরনে লুঙ্গি। প্রায় এই লুঙ্গি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে থাকে বলে বারান্দার দক্ষিণে কেউ তাকায় না। ড্রাইভার সুরজকে রুস্তম চেনে। ড্রাইভার সুরজের সঙ্গে আরেকজন ফিটফাট বাবু থাকে, তাকে সে চেনে না। এই ফিটবাবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখে সানগ্লাস পরে থাকে, ইন করে শার্ট পরে, গলায় লাল রঙের টাই। তার ব্যবহার অত্যন্ত ভদ্র। যতবারই রুস্তম বের হয় সে ছুটে এসে গেট খুলে দেয় এবং বিনীত গলায় বলে, স্যার ভালো আছেন? রাতে ঘুম কি ভালো হয়েছে? কোথায় যাচ্ছেন স্যার? গাড়ি বের করতে বলবো? রুস্তম কখনো গাড়ি বের করতে বলে না। তার ক্লাস্ট্রোফোবিয়া আছে। গাড়ির দরজা বন্ধ করা মাত্র ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়। এই গাড়ি নিউ মার্কেট থেকে কাঁচাবাজার করার কাজে ব্যবহার হয়। ইঞ্জিন যেন বসে না থাকে, এই জন্য ড্রাইভার সুরজ সপ্তাহে ৩ দিন গ্যারেজে গাড়ি স্টার্ট দেয়। তখন গাড়ির পেছনের সিটে ফিটবাবু গম্ভীর মুখে বসে থাকে। তাকে দেখে মনে হয় সে দাওয়াত খেতে যাচ্ছে। রান্নাঘরের বাবুর্চি মরিয়মকে রুস্তম চেনে। মরিয়মের সঙ্গে ইদানিং অল্পবয়স্ক সুশ্রী চেহারার এক মেয়েকে দেখা যাচ্ছে। সে সবসময় সেজেগুজে থাকে এবং বিরহ ভঙ্গিতে ঘুরঘুর করে। প্রতিদিন বিকেলে ছাদে যায়। ছাদে সে গুনগুন করে গান করে, হিন্দি সিরিয়ালের কোনো গান। গানের মাঝখানে হো 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 শব্দ আছে। রাত 10টার দিকে সে রুস্তম আলীর ঘরে ঢুকে। তার পরনে থাকে রাতের পাতলা পোশাক। সেই পোশাক এমনই যে তাকালে গা ঝিমঝিম করে। সে রুস্তমের দিকে তাকিয়ে খানিকটা নাকি গলায় বলে, স্যার, কিছু লাগবে? রুস্তম তখন ব্যতিব্যস্ত হয়ে বলে, না না, কিছু লাগবে না, থ্যাংক ইউ। বিরোহিণী তার পরেও দরজা ধরে উদাস চোখে তাকিয়ে থাকে। উদাসী এই মেয়ের নাম মুনিয়া। এই নাম কবি রুস্তমের প্রায় মনে থাকে না। পাখির নামে মেয়ের নাম, এটুকু শুধু মনে থাকে। কি পাখি সেটার মনে আসে না। অদ্ভুত অদ্ভুত পাখির নাম মনে আসে, যেসব পাখির নামে মেয়েদের নাম রাখা হয় না। যেমন ধনেশ পাখি, হরিয়াল, ঘুঘু, লেজ ঝোলা কাকাতুয়া, চিল, সারস, বক। মেয়েটা মনে হয় ড্রাইভারের কোনো আত্মীয়, কিংবা ড্রাইভারের সঙ্গে যে ফিটবাবু থাকে তার আত্মীয়। ড্রাইভারকে এবং ফিটবাবুকে মেয়েটা ডাকে ছোট কাকু। রুস্তম প্রায় ভাবে মেয়েটার বিষয়ে খোঁজ নেবে, খোঁজ নেওয়া হয় না। দোতলায় রুস্তমের আর্ট টিচার সাদেক হোসেন মিয়ার জন্যে একটা ঘর আছে। সাদেক হোসেন মিয়া চারুকলা থেকে 5 বছর আগে পাশ করেছেন। অনেক চেষ্টা এবং সাধনায় তিনি তার চেহারা উলুম্বুসের মতো করেছেন। মুখ ভর্তি দাড়ি, মাথা এবং ভুরু সুন্দর করে কামানো। ডান কানে তিনি দুল পরেন। এই দুলের ডিজাইন তার নিজের।
একটা আস্ত পাকা সুপারি রূপার রিংয়ে ঝুলতে থাকে। তার ডিজাইন করা এই দুল এখন অনেক জায়গায় পাওয়া যায়। ফ্রান্সে যাওয়ার নানান ধান্ধায় সাদেক হোসেন মিয়ার সময় পার হয়ে যাচ্ছে, তেমন কিছু হচ্ছে না। সাদেক হোসেন তার ছাত্রকে বলেছেন, আপনার ভেতর জিনিস নাই, জিনিস থাকলে টুথপেস্টের মতো টিপে বের করে ফেলতাম। যাই হোক, আপনার প্রধান কাজ হবে ক্যানভাসে ব্রাশ দিয়ে রং ঘষা। রং ঘষতে ঘষতে হাত ফ্রি হবে, তখন আমি চেষ্টা নিব। রুস্তম আলী ক্যানভাসে নিয়মিত রং ঘষে যাচ্ছেন। তার শিক্ষক সস্তা সিগারেট ফুঁকে সময় পার করছেন। ভদ্রলোকের থাকা খাওয়া ফ্রি, মাসে সে বেতন ৫,০০০ টাকা। তিনি বেতনের টাকাটা অতি অনাগ্রহের সঙ্গে হাতে নেন। সেদিনই ছাত্রের ছবি আঁকা বিষয়ে কিছু খোঁজখবর নেন, কিছু কথাবার্তাও হয়। রং ঘষা চলছে? চলছে। কত নম্বর ব্রাশ ব্যবহার করছেন? ৬। সিঙ্গেল রং ব্যবহার করছেন তো? জি। গুড। এখন শুরু করুন ২টা রং ঘষা। ক্যানভাসের এক কোনায় দিবেন কোবাল্ট ব্লু, অন্য কোনায় লেমন ইয়েলো। ডায়াগোনালি রং দেওয়া শুরু করবেন। মিড পয়েন্টে ২টা রঙের সাক্ষাৎ হবে। ব্লু এবং ইয়েলো মিলে হবে সবুজ। সবুজের একটা আড়াআড়ি লাইন হবে। লাইনটা ইউনিফর্ম সবুজ হবে না, গাঢ় সবুজ, হালকা সবুজ এইসব হবে। সেখানেই মজা, বুঝতে পারছেন তো? হুম। আঁকা কমপ্লিট হলে মাঝখানে লাল রং দিয়ে একটা ঘষা দিবেন। লাল রং সবুজ রঙে প্রাণ নিয়ে আসে। আজ থেকে শুরু করে দিন। আচ্ছা, শুরু করব। আপনার ফ্রান্সে যাওয়ার কি হলো? এখনও কিছু হয় নাই, চেষ্টা চলছে। মনে হচ্ছে ইতালি দিয়ে ঢুকতে হবে। অসুবিধা নাই, খসরু ইতালিতে আছে। খসরু কে? আমার বুজম ফ্রেন্ড। একসঙ্গে পাশ করেছি, ওয়াটার কালারে গোল্ড মেডেল পেয়েছিল। এখন ইতালির এক জুতার দোকানে কাজ করে। ও আচ্ছা। স্প্যানিশ এক মেয়ের সঙ্গে লিভ টুগেদার করে। ওই মেয়েও একই জুতার দোকানে কাজ করে। মেয়ের নাম এলিজা। ভালো তো। আফসোস, লিভ টুগেদার বাংলাদেশে এখনও চালু হয় নাই। বিবাহ মানে বন্ধন, বন্ধনের ভেতর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ হয় না। আপনার লাইফস্টাইল আমার পছন্দ, বন্ধনমুক্ত লাইফ। ছবি আঁকায় আপনার কিছু হবে না, অন্য কোনো লাইনে হতেও পারে, তবে কবিতায় হবে না। আমাকে যে কবিতার বই দিয়েছেন, সাইকেল না মোটরসাইকেল কি যেন নাম, ওইটা পড়ে দেখেছি। আবর্জনা হয়েছে, কবিতা হয়নি। আমার কথা শুনে আপনি আবার মন খারাপ করবেন না। আর্টিস্ট মানুষ তো, পেটে কথা চেপে রাখতে পারি না। নো অফেন্স প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। লেজ ভেতরে থাকলে যথাসময়ে লেজ গজায়, লেজ না থাকলে লেজ কখনোই গজাবে না। ছবি আঁকার বিদ্যাটা লেজের মতো, ভেতরে থাকতে হবে। তাই বলে ডিজার্টেড হবেন না, রং নষ্ট করতে থাকুন। আপনার তো আর টাকার অভাব নাই, ঠিক বলেছি? রুস্তম আলী হ্যাঁসূচক মাথা নাড়াল। আপনার এখানে একটা মেয়ে ঘুরঘুর করে। আমি একদিন নাম জিজ্ঞাসা করলাম, সে ঠোঁট বাঁকিয়ে বলেছে, নাম ভুলে গেছি, আপনি একটা নাম দিয়ে দিন। এমন ফাজিল মেয়ে আমি প্রথম দেখলাম। আপনার আত্মীয়? না। ফাজিল মেয়েটার নাম কি? নাম এখন মনে পড়ছে না, পাখির নামে নাম, ম দিয়ে শুরু। ময়ূরী নাকি? না, ময়ূরী না। তাহলে কি ময়না? না, ময়নাও না, তবে কাছাকাছি। ময়নার কাছাকাছি নাম আর কি থাকবে? যাই হোক, জিজ্ঞেস করে জেনে আমাকে বলবেন তো। মেয়েটার চেহারা এবং ফিগারে অন্যরকম ব্যাপার আছে। নুড মডেল হিসেবে অসাধারণ হবে। রাজি হবে বলে মনে হয় না। আপনি আমার হয়ে জিজ্ঞেস করে দেখবেন। ডেইলি ১ ঘন্টা করে সিটিং দিলেই হবে। ৫০০ টাকা পার আওয়ার দেব। ইউএস ডলারে প্রায় $১০। খারাপ না। আচ্ছা, বলে দেখব। থাক, আপনার বলার দরকার নাই। আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, মেয়ে অন্য অর্থ করবে। যা বলার আমি বলবো। আচ্ছা। কবি রুস্তম সপ্তাহে একদিন জিগাতলায় তার বোনের বাসায় যায়। তার একটাই বোন, নাম সামিনা। সামিনা অপ্সরীদের চেয়েও রূপবতী। ৯ বছর হলো বিয়ে হয়েছে, এখনও ছেলেমেয়ে হয়নি। সামিনার তা নিয়ে কোনো দুঃখ নেই, বরং আনন্দ আছে। ছেলেমেয়ে মানেই ঝামেলা। সন্তান হলে শরীর নষ্ট হবে। সন্তান পেটে থাকার সময় যে পেট বড় হবে, খালাসের পর সেই পেট কমলেও একটা থলথলে ভাব থেকেই যাবে। নাভি বের করে শাড়ি পরা জন্মের জন্য শেষ। সামিনা অনেক টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে নাভিতে একটা হীরার দুল লাগিয়েছে। সেই দুল যদি শাড়ি দিয়ে ঢেকেই রাখতে হয়, তাহলে এত টাকা খরচ করে নাভি ফোঁটা করার মানে কি? সামিনার স্বামীর নাম আমিন। বয়স ৫০। চুল পেকে গেছে, গাল ভেঙেছে, একটা চোখে ছানি পড়েছে। ছানি পোক্ত হয়নি বলে অপারেশন করা যাচ্ছে না।
আমিনের বেশ কিছু চালু ব্যবসা আছে। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবসা। ট্রাকে করে বাড়িতে বাড়িতে 5 গ্যালনের পানি সাপ্লাই করা হয়। একটা চালু ফার্মেসি আছে। ফার্মেসির নাম শুরুতে ছিল শেফা। শেফা আরবি শব্দ, অর্থ আরোগ্য। এখন নাম ফার্মেসি সামিনা। স্ত্রীর নামে নাম। একটা দেশি জুতার দোকানের মালিকানা তিনি সম্প্রতি কিনেছেন। দোকানের নাম ছিল হংকং শু প্যালেস, এখন নাম সামিনা শু প্যালেস। আমিন নিতান্তই ভালো মানুষ। রুস্তমকে তিনি অত্যন্ত পছন্দ করেন। রুস্তম শুক্রবার দুপুরে তার এখানে খায় বলে তিনি নিজে বাজার করেন। ফ্রেশ মাছ মাংস। রুস্তমের পছন্দ টক দই দিয়ে রসমালাই। আমিনের একজন কর্মচারী হাফিজ মিয়া প্রতি শুক্রবার সকালে কুমিল্লার মাতৃভাণ্ডার থেকে 1 কেজি রসমালাই নিয়ে আসে। আজ শুক্রবার 1টার মতো বাজে। আমিন চিন্তিত মুখে বসে আছেন, কারণ কুমিল্লার থেকে রসমালাই এখনও এসে পৌঁছেনি। হাফিজ মিয়ার মোবাইলে টেলিফোন করা হচ্ছে, রিং হয়, কিন্তু সে টেলিফোন ধরে না। আমিন মন খারাপ করে জুমার নামাজ পড়তে গেলেন। তার মন খারাপের প্রধান কারণ কুমিল্লার রসমালাই। দ্বিতীয় কারণ, সামিনা বাসায় নেই। কোথায় গেছে তাও কাউকে বলে যায়নি। রুস্তম খেতে বসে দেখবে তার বোন নেই। বেচারার মনটা নিশ্চয়ই খারাপ হবে। রুস্তম নিঃশব্দে দুলাভাইয়ের সঙ্গে দুপুরের খাবার খেল। তার পছন্দের সব আইটেমই ছিল, যেমন তেল চুপচুপ ইলিশ মাছের ভাজি, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ছোট মাছের টক, টাকি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালের আইটেমটা আমিন নিজের হাতে রেঁধেছেন। আমিন বললেন, সবচেয়ে ভালো আইটেম কোনটা হয়েছে? রুস্তম বলল, আপনি যেটা রেঁধেছেন সেটা। আমি কোনটা রেঁধেছি? মাসকলাইয়ের ডাল। আমিন বিস্মিত হয়ে বললেন, বুঝলে কি করে? রুস্তম জবাব দিল না। আমিন রুস্তমের এই বিষয়টা জানেন। রুস্তম কিছু কিছু বিষয় না জেনেই বলতে পারে। তিনি যখন হংকং শু প্যালেস কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, সেদিনই রুস্তমকে বললেন, একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, কেমন হবে বুঝতে পারছি না। রুস্তম বলল, এই ব্যবসা ভালো হবে। আমিন বললেন, কি ব্যবসা বলো তো? জুতার ব্যবসা। বুঝলে কিভাবে? মনে হয়েছে। তুমি তো দিন দিন পীর ফকিরের পর্যায়ে চলে যাচ্ছ। তোমার কথাবার্তায় মাঝে মধ্যে এমন অবাক হই। খাওয়া শেষ হওয়ার আগেই হাফিজ মিয়া রসমালাই এবং টক দই নিয়ে উপস্থিত হল। রাস্তায় বাস অ্যাক্সিডেন্টের কারণে 4 ঘন্টা রোড ব্লক ছিল বলে দেরি হয়েছে। আমিন অত্যন্ত আনন্দিত। রসমালাই শেষ পর্যন্ত এসে পৌঁছেছে। তিনি রুস্তমের বাটিতে রসমালাই এবং দই দিতে দিতে বললেন, তোমার বুবু থাকলে ভালো হতো, কোথায় যেন গেছে, বলেও যায়নি। মোবাইলে টেলিফোন করছি, ধরছে না। রুস্তম স্বাভাবিক গলায় বলল, বুবু পালিয়ে গেছে, আর ফিরবে না। আমিন হতভম্ব গলায় বললেন, তুমি কি বললে? রুস্তম বলল, আপনার গায়ে ঘামের গন্ধ, বুবুর পছন্দ না। অনেকে থাকে এরকম, তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আমার গায়ে দুর্গন্ধ? আমি পাই না, বুবু পায়। তার নাক অনেক সেন্সিটিভ। তুমি কি এইসব অনুমানে বলছো নাকি জেনে বলছো? জেনে বলছি, আমাকে টেলিফোনে সব বলেছে। সে এখন আছে কোথায়? রুস্তম হাই তুলতে তুলতে বলল, আপনি যার কাছ থেকে হংকং শু প্যালেস কিনেছেন, বুবু আছে তার সঙ্গে, আফতাব চৌধুরী। দুলাভাই, একটা পান খাবো, ঘরে পান আছে? পান খাবে? পান তো থাকার কথা। তোমার বুবু মাঝে মধ্যে পান খেত, দাঁড়াও দেখি। আমিন পানের সন্ধানে গেলেন না, বসে রইলেন। রুস্তম বলল, আপনার মন কি বেশি খারাপ হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আফতাব চৌধুরীকে খুন করাবো, ভাড়াটে খুনি লাগবে। দোষটা তো বুবুর। খুন করাতে চাইলে বুবুকে খুন করান। আপনার সন্ধানে কি ভাড়াটে খুনি আছে? না, আমার সন্ধানে আছে। আপনি চাইলে তাকে আপনার কাছে পাঠাতে পারি। তোমার সন্ধানে ভাড়াটে খুনি আছে? বাবার পার্টনার গোলাম মাওলা আঙ্কেলের কাছে আছে। উনি মাঝে মধ্যে আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। তাকে ভাড়াটে খুনির কথা বললে উনি ব্যবস্থা করে দেবেন। আমিন কিছু বললেন না, ঝিম ধরে রইলেন। রুস্তম আবারও বলল, দুলাভাই, পান খাবো। আমিন মনে হলো শুনতে পাননি। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রীর সঙ্গে কি তোমার দেখা হয়? না, সে তো এখন আমার স্ত্রী না, তাকে স্ত্রী বলা উচিত না। তোমার ছেলে কত বড় হয়েছে তুমি জানো? না। তোমার স্ত্রী এবং ছেলের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল নিউ মার্কেটে। তোমার স্ত্রী এমন ভাব করল যেন আমাকে চেনে না। স্ত্রী জাতিকে কোনো বিশ্বাস নাই, এটা মনে রাখবে। জি আচ্ছা, মনে রাখব।
খনার বচনে নারী সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে। খনা মেয়ে মানুষ হয়েও বলে গেছেন। একটা বলুন শুনি। এখন মনে পড়ছে না, মনে হলে বলবো। জি আচ্ছা। তোমার ছেলের চেহারা তোমার মতোই হয়েছে, চোখে চশমা, এই বয়সে চোখ নষ্ট করে বসে আছে। দুলাভাই, আমার ছেলের প্রসঙ্গটা থাকুক। ডাক্তার আমাকে বলেছেন আমি যেন সবসময় আনন্দে থাকি। চারদিকে নিরানন্দ, এর মধ্যে আনন্দে থাকা সম্ভব? তোমার এই ডাক্তার কিছু জানে না, ডাক্তার বদলাতে হবে। দুলাভাই, আপনার মন কি বেশি খারাপ? হ্যাঁ। সাইকেলে চড়বেন? সাইকেলে চড়লে মন ভালো হবে। কে বলেছে, তোমার ডাক্তার? না, এটা আমি বের করেছি। সাইকেলে চড়লে কেন মন ভালো হয় ব্যাখ্যা করব? ব্যাখ্যা লাগবে না। বুবু আপনার জন্য একটা চিঠি লিখে রেখেছে। কোথায় রেখেছে? আমার কাছে রেখে গেছে। কি লিখেছে চিঠিতে? আমি পড়ি নাই। স্ত্রী চিঠি লিখেছে স্বামীকে, সেই চিঠি পড়া উচিত না। চিঠি সঙ্গে করে এনেছ? জি। আমিন চিঠি পড়লেন। তার মুখ অন্ধকার হয়ে গেল, নিঃশ্বাসেও সামান্য কষ্ট শুরু হল। চিঠিটা এরকম। এই শোনো, তোমার কাছে লেখা এটা আমার প্রথম চিঠি এবং শেষ চিঠি। যেসব স্বামী স্ত্রী ২৪ ঘন্টা একসঙ্গে থাকে তারা চিঠি চালাচালি করে না। এখন আমি তোমাকে ল্যাং মেরে চলে গেছি, কাজেই ২-১টা চিঠি লেখা যেতে পারে। ল্যাং শব্দটা খুব খারাপ শোনাচ্ছে। এই মুহূর্তে অন্য কোনো শব্দ মাথায় আসছে না। ল্যাংয়ের বদলে ইংরেজি কিক ব্যবহার করা যেত, এটা ল্যাংয়ের চেয়েও খারাপ। ল্যাং শব্দ ব্যবহারের জন্য সরি। তোমাকে ছেড়ে আসার ৭টা কারণ আমি বের করেছি। প্রধান কারণ, তোমার গায়ে পাঠার মতো বোটকা গন্ধ। অন্য কারণগুলো বলছি। ১. ঘুমালেই নাক ডাকো, মনে হয় প্রেসার কুকার চলছে। ২. তুমি সবার সামনে নির্বিকার ভঙ্গিতে নাকের লোম ছিঁড়ো। ৩. বাথরুম করে ফ্ল্যাশ টানতে বেশিরভাগ সময় ভুলে যাও। ৪. নিজের ব্যবসা ছাড়া অন্য কোনো বিষয়ে তোমার আগ্রহ নেই। ৫. ঘুমানোর সময় তুমি হাঁ করে ঘুমাও। ৬. বাড়িতে যতক্ষণ থাকো খালি গায়ে থাকো। ৭. তুমি প্রথম শ্রেণীর নির্বোধ। আমিন চিঠি পড়ার মাঝখানে বললেন, তোমার বুবুর মাথা খারাপ হয়ে গেছে। ৯ বৎসর সে আমার গায়ে কোনো গন্ধ পেল না, এখন একেবারে পাঠার গন্ধ। রুস্তম বলল, গন্ধটা হয়তো আস্তে আস্তে ডেভেলপ করেছে। আমিন বললেন, পাঠার গন্ধ তোমার বোন চেনে? জীবনে কখনো পাঠা দেখেছে? দুলাভাই, আপনি রেগে যাচ্ছেন। আপনাকে কখনো রাখতে দেখি না তো, এই জন্যে অবাক লাগছে। আগে গায়ে পাঠার গন্ধ ছিল না বলে রাগ করতাম না, এখন পাঠার গন্ধ, কাজেই রাগ করছি। কিছুক্ষণ মুখ থেকে জিভ বের করে বসে থাকুন, দেখবেন রাগ কমে গেছে। কে বলেছে? আমার আর্ট টিচার। উনি প্রায় জিভ বের করে বসে থাকেন। মুখ থেকে জিভ বের করলে আমাদের মধ্যে কুকুর ভাব চলে আসে, তখন রাগ পড়ে যায়। আমিন বিরক্ত গলায় বললেন, উদ্ভট কর্মকাণ্ড তোমার আর্ট টিচার করুক, আমি করব না। রুস্তম বলল, একটা এক্সপেরিমেন্ট করায় তো দোষ নাই, মুখ থেকে কিছুক্ষণের জন্য জিভ বের করা। আমিন জিভ বের করলেন। অদ্ভুত কাণ্ড, সঙ্গে সঙ্গেই তার রাগ কমে গেল। দুলাভাই, রাগ কমেছে? রুস্তম বলল, আমাকে খুব শিগগিরই একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার। কবে নিয়ে যাবেন? নতুন কোনো সমস্যা? রুস্তম বলল, আমার কবিতার বইয়ের প্রচ্ছদ নিয়ে সামান্য সমস্যা হচ্ছে। প্রচ্ছদে ছিল সাইকেলের চাকায় একটা পাখি বসে আছে। কয়েকদিন হলো দেখছি পাখিটা চায়ের কাপের উপর বসে আছে। বলো কি? কবিতার বইটা আপনার কাছে আছে? নিয়ে আসুন না। আমিন চিন্তিত মুখে কবিতার বইয়ের সন্ধানে গেলেন। বই পাওয়া গেল। পাখিটা সাইকেলের চাকার উপরই আছে, চা খেতে নিচে নামেনি। রুস্তম বই হাতে নিয়ে বলল, দুলাভাই দেখুন, চায়ের কাপে বসে আছে। আমিন ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। রুস্তমের মাথা দ্রুত এলোমেলো হচ্ছে, আটকানোর বুদ্ধি কি কে জানে। তার ধারণা রুস্তমের ডাক্তার অবস্থাটা আরো খারাপ করে দিচ্ছে। রুস্তম বলল, দুলাভাই, এটা কি পাখি? আমিন বললেন, জানি না, আমি পাখি চিনি না। ঢাকা শহরে যারা বাস করে তারা কাক ছাড়া আর কিচ্ছু চেনে না। রুস্তম বলল, আমার ধারণা এটা ডাহুক পাখি। ডাহুক পাখি মারা গেলে কি করে জানেন? না। পা দুটা আকাশের দিকে তুলে রাখে। কেন? মৃত্যুর আগে আগে ডাহুক পাখি মনে করে আকাশ ভেঙে তার উপর পড়ছে, তখন সে দুপায়ে আকাশ আটকাতে চায়। আমিন বললেন, এইসব কি তুমি নিজে নিজে বানাচ্ছ? রুস্তম হাসল, তার হাসি সুন্দর, দেখতে ভালো লাগে। দুলাভাই, বলো, আমার বইটার প্রচ্ছদ যে এঁকেছে তার সঙ্গে একটু দেখা করা দরকার। কেন? তাকে জিজ্ঞাসা করতাম উনি কি পাখি এঁকেছেন। এর কি দরকার আছে?
অবশ্যই দরকার আছে। বাংলা বাজার চলে যাও, বই হাতে নিয়ে যাও, প্রেসের ঠিকানা দেয়া আছে। তুমি পান খেতে চেয়েছিলে, পান খুঁজে পেলাম না, দোকান থেকে একটা পান কিনে নিও। জি আচ্ছা। রুস্তমের কবিতার বইয়ের প্রচ্ছদ যিনি করেছেন তিনি বিরাট মাওলানা, চাপদারি, চোখে সুরমা। বাংলাদেশের মাওলানারা মাথায় পাগড়ি কমে পড়েন, ইনার মাথায় সবুজ রঙের পাগড়ি। মাওলানার নাম হাজি আসমতুল্লাহ। রুস্তম বলল, মাওলানা সাহেব, এটা কি পাখি? হাজি আসমতুল্লাহ বললেন, মনের ধ্যান থেকে এঁকেছি জনাব। কি পাখি বলতে পারবো না, তবে পাখি আঁকা ঠিক হয় নাই, গুনার কাজ হয়েছে। কেন? পশু পাখি মানুষ আঁকা নিষিদ্ধ, এদের জীবন দেয়া যায় না বলেই নিষিদ্ধ। আমি একটা পাপ কাজ করে পেলে গুনাগার হয়েছি। আপনার আঁকা ছবি তো সুন্দর হয়েছে, আমি একটা উপন্যাস লিখব বলে ঠিক করেছি, সেটার প্রচ্ছদও আপনি করবেন। আল্লাহ পাকের হুকুম হলে আমাকে করতেই হবে, ওনার হুকুমের বাইরে যাওয়ার আমার উপায় নেই। সবকিছুতেই তার হুকুম লাগবে? জি জনাব, এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন ফেলছেন, তাও ওনার হুকুমে চলছে। মনে করেন আপনি নিঃশ্বাস নিলেন, তখনই আল্লাহ পাক নিঃশ্বাস ফেলার হুকুম বন্ধ করলেন, আপনি আর নিঃশ্বাস ফেলতে পারবেন না। জনাব, চা খাবেন? খাবো। একটু বসেন, আমি জোহরের নামাজ আদায় করে নিজের হাতে আপনাকে চা বানায় দেব। আল্লাহ পাকের হুকুমে আমি খুব ভালো চা বানাতে পারি। গোলাম মাওলা এসেছেন রুস্তমের কাছে। গোলাম মাওলা রুস্তমের প্রাক্তন শ্বশুর। তার কন্যা দিনার সঙ্গে রুস্তমের বিয়ে হয়েছিল। বিয়ে 3 বছর টিকেছিল। গোলাম মাওলা সাদা লুঙ্গির ওপর পাঞ্জাবি পরেছেন, গায়ে তসরের চাদর। কিছুদিন আগেও তার গাল ভর্তি দাড়ি ছিল, এখন নেই। মাথার চুলে মেহেন্দি দিয়েছেন, চুল টকটকে লাল। গোলাম মাওলা জর্দা দিয়ে পান চিবুচ্ছেন বলে ঘরময় জর্দার গন্ধ। গন্ধটা কড়া না, মিষ্টি। তিনি বসেছেন দোতলার বারান্দায়। তার কোলের কাছে বাঁকানো বেতের লাঠি। রুস্তম লাঠিটার দিকে তাকিয়ে আছে। তার কেন জানি মনে হচ্ছে উনি লাঠিটা মেঝেতে ছেড়ে দিলেই এটা একটা সাপ হয়ে যাবে। রুস্তমের খানিকটা ভয় ভয়ও লাগছে। রুস্তম, ভালো আছো? জি। প্রায়ই তোমার কথা মনে হয়, আশা হয় না। আজ ঠিক করে রেখেছি, যত কাজই থাকুক তোমার এখানে একবার আসব। লাঠিটা কোত্থেকে কিনেছেন? ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম, সেখান থেকে কিনেছি। দিনা কিনে দিয়েছে। লাঠিটা কি তোমার পছন্দ হচ্ছে? জি। রেখে দাও। রুস্তম আগ্রহ করে লাঠি নিয়ে নিজের ঘরে ঢুকল। খাটের সঙ্গে লাঠি দাঁড়া করিয়ে ফিরে এলো। গোলাম মাওলা বললেন, তোমার চিকিৎসা ঠিকমতো চলছে তো? জি, চলছে। চিকিৎসার অবহেলা করবে না, রোজ খানিক্ষণ হাঁটবে। যে কোনো রোগের জন্য হাঁটা এবং ঘুমানো হলো মহৌষধ। আমি এই বয়সেও ঘড়ি ধরে ৪৫ মিনিট হাঁটি। ডাক্তার ৮ ঘন্টা হাঁটতে বলেছিলেন, আমি ১৫ মিনিট বেশি হাঁটি। রুস্তম বলল, অধিকন্ত নদশায়। কি বললে? বললাম অধিকন্ত নদশায়, অর্থাৎ বেশিতে দোষ হয় না। এটা কোন ভাষা? সংস্কৃত। তুমি সংস্কৃত জানো নাকি? জি না, কিছু শ্লোক জানি। গোলাম মাওলা বললেন, তোমাদের বাড়ির ছাদ তো অনেক বড়, ছাদে নিয়ম করে হাঁটবে। সব বলে রোজ কালিজিরার ভর্তা খাবে। নবী করিম বলেছেন, কালিজিরা মৃত্যু রোগ ছাড়া অন্য সব রোগের মহৌষধ। জি আচ্ছা। এই বাড়ি নিয়ে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আজই বলবো নাকি অন্য একদিন আসব? আজই বলুন। ব্যবসায় তোমার বাবা ছিলেন আমার পার্টনার, সমান সমান পার্টনার। ধানমন্ডির এই বাড়ির সন্ধান আমি তোমার বাবাকে দিই। বাড়ির মালিক থাকতো অস্ট্রেলিয়ার সিডনিতে। হুন্ডির মাধ্যমে তাকে টাকা পাঠাই। তোমার বাবার হাতে তখন টাকা ছিল না, পুরো টাকাটা আমি দিই। এরপর আমি একটা পুলিশি ঝামেলায় পড়ি। 2 মাসের জন্য ইন্ডিয়া চলে যাই। ঝামেলা মেটার পর ফিরে এসে দেখি তোমার বাবা এই বাড়ি তোমার নামে কিনেছে, নামজারি পর্যন্ত করিয়ে ফেলেছে। তুমি কি আমার কথা মন দিয়ে শুনছ? জি আঙ্কেল। তুমি তো অন্যদিকে তাকিয়ে আছো। আমি খুব মন দিয়ে যখন কথা শুনি তখন অন্যদিকে তাকিয়ে থাকি। এটা জানতাম না। যাই হোক, শোনো। তোমার বাবা ভেবেছিল বাকি জীবন আমি ইন্ডিয়াতেই থাকব, দেশে ফিরতে পারবো না। আমাকে ফিরে আসতে দেখে তার টনক নড়ল। একটা ফয়সালা হলো, বাড়ির 60-40 মালিকানা হবে। 60 আমার, 40 তোমার বাবার। তখন তোমার মা খুন হলেন, তোমার বাবা চলে গেলেন পুলিশ কাস্টডিতে। কথা কি বলছি মন দিয়ে শুনছ তো? জি। এই বাড়ি কেনার ইতিহাস নিয়ে তোমার বাবা কি তোমার সঙ্গে কখনো আলোচনা করেছে?
জি না। আমার বিষয়ে কিছু বলেছে? আপনার কাছ থেকে 100 হাত দূরে থাকতে বলেছে। বলো কি? আর বলেছেন আপনার অবস্থান ইবলিশ শয়তানের 3 ধাপ নিচে। তোমাকে ঠাট্টা করে বলেছে, তুমি বোঝো নাই। তুমি তো আবার ঠাট্টা তামাশা বোঝো না। যে হোক, এখন বলো, বাড়ি নিয়ে তুমি কি আমার সঙ্গে ফয়সালা আসবে? 60 মালিকানা আমাকে বুঝিয়ে দিবে? জি আচ্ছা। কি বললা? বললাম জি আচ্ছা। তাহলে আমি কি উকিলের সঙ্গে পরামর্শ করব কিভাবে কাজটা করা যায়? পরামর্শ করুন। তোমার মনে আবার এমন সন্দেহ হচ্ছে না তো যে আমি ভুলিয়ে ভালিয়ে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি? জি না। বরং একটা কাজ করি, 50-50তে যাই, ঠিক আছে? জি ঠিক আছে। তোমার সঙ্গে কথা বলে আমি খুবই আনন্দ পেলাম। উকিলের সঙ্গে পরামর্শ করে আমি শিগগিরই একদিন আসব। এখন বলো, তোমার কিছু লাগবে? একজন ভাড়াটে খুনি লাগবে। কি লাগবে? একজন ভাড়াটে খুনি, যে টাকার বিনিময়ে খুন করবে। তোমার ভাড়াটে খুনি লাগবে? এসব কি বলছো? আমার লাগবে না, দুলাভাইয়ের লাগবে। দুলাভাই একজনকে খুন করাবেন। কাকে খুন করাবে? আফতাব চৌধুরী নামের একজনকে। বুবু তার সঙ্গে পালিয়ে গেছে। কবে? গত শুক্রবারে। বলো কি, সামিনা এই কাজ করেছে? ভাড়াটে খুনি ফুনি এইসব ফালতু কথা। কাউন্সেলিং করে সব ঠিক করে ফেলব। তুমি তোমার দুলাভাই এবং সামিনার টেলিফোন নাম্বার দাও, আমি কথা বলবো। তাদের টেলিফোন নাম্বার তো আমার কাছে নাই। তারা যখন টেলিফোন করে তখনই আমি কথা বলি। তোমার দুলাভাইয়ের বাসার ঠিকানা দাও। ঠিকানা তো জানি না, বাসা চিনি, কলাবাগানে বাসা। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুই দিতে হবে না, আমি বের করে ফেলব। তাহলে তোমার সঙ্গে এই কথাই রইল। একজন উকিলের সঙ্গে পরামর্শ করে তাকে সঙ্গে করে তোমার কাছে আসব। জি আচ্ছা। একটা বই নিয়ে যান। আপনি আমাকে লাঠি দিয়েছেন, লাঠির বদলে বই। কি বই? কবিতার বই। আমি একটা কবিতার বই লিখেছি, নাম রুয়াদের সাইকেল। রুয়াদের সাইকেল জিনিসটা কি? কবিতার বইয়ের নাম। আচ্ছা দাও তোমার কবিতার বই। যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমার সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি তা গোপন রাখবে। জি আচ্ছা। আমাদের উচিত সর্ববিষয়ে গোপনীয়তা রক্ষা করা। আল্লাপাক নিজেও গোপনীয়তা পছন্দ করেন বলেই তার সবকিছুই বাতেনি। বাতেনি কি জানো? না। বাতেনি হলো গুপ্ত। আচ্ছা উঠি। লাঠিটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বয়সের কারণে আমি এখন লাঠি ছাড়া চলাফেরা করতে পারি না। তাছাড়া লাঠিটা আমার মেয়ে দিনা পছন্দ করে কিনেছে। আমি তার উপহার অন্যকে দিয়ে দিয়েছি জানলে মনে কষ্ট পাবে। দিনা কি আপনার সঙ্গে থাকে? না, সে আলাদা থাকে। তার বাড়িতে যখন তখন যাওয়াও যায় না। আর গেলেও সে তার ছেলেকে আমার সামনে আনে না। আনে না কেন? জানি না কেন, জিজ্ঞেস করি নাই। লাঠিটা নিয়ে আসো। লাঠিটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হলে আর কথা নাই। আচ্ছা শোনো, আমি যদি আগামীকাল সন্ধ্যায় উকিল নিয়ে আসি, তোমার অসুবিধা হবে? না, আগামীকাল আসতে পারবো মনে হচ্ছে না। অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখি যত তাড়াতাড়ি পারি আসব। জি আচ্ছা। সামিনা তার স্বামীকে ছেড়ে চলে গেল কেন? 7টা কারণ আছে আঙ্কেল। দুলাভাই সাতের ঝামেলায় পড়েছেন। দুলাভাইয়ের গায়ে পাঠার মতো দুর্গন্ধ। দুলাভাই হা করে ঘুমান। সবের সামনে নাকের লোম ছিঁড়েন। বাথরুমের ফ্ল্যাশ টানেন না। বাদ দাও, এইসব শুনতে ভালো লাগছে না। গোলাম মোল্লা লাঠি ছাড়াই রওনা হলেন। রাত 10টা। রুস্তম ইজি চেয়ারে বসে আছে। তার কোলে মোটা বাঁধানো খাতা। উপন্যাসটা আজ শুরু করবে কিনা তা নিয়ে গত 40 মিনিট ধরে চিন্তা করছে। একটা প্যারা লিখে ফেলা উচিত। সে চোখ বন্ধ করে উপন্যাসের প্রথম প্যারা মনে মনে সাজাল। এক শ্রাবণ মাসের দুপুরে শলারাম বাথরুমে হুমড়ি খেয়ে পড়ল। বাড়িতে কেউ ছিল না। তার স্ত্রী সীতা গাউসিয়াতে সবুজ কাচের চুড়ি কিনতে গিয়েছিল। তার সব রঙের চুড়ি আছে, কিন্তু সবুজ রঙের চুড়ি নাই। গাউসিয়ার এক চুড়ির দোকানে সে সবুজ চুড়ির অর্ডার দিয়ে রেখেছিল। দোকানদার বলেছে, আপা, মঙ্গলবারে এসে নিয়ে যাবেন। আজ মঙ্গলবার। 18টা সবুজ চুড়ি কিনে সীতা বাড়ি ফিরে দেখল স্বামী মৃত। এইসব ক্ষেত্রে স্ত্রীরা হাউমাউ করে কাঁদে। সীতা কাঁদল না, কারণ তার কান্না শোনার মতো ঘরে কেউ নাই। মেয়েরা একা একা কাঁদতে পারে না। সে তার আত্মীয় স্বজনদের খবর দিল। আত্মীয় স্বজন আসা শুরু হওয়ার পরপর গলা ছেড়ে কাঁদতে বসল। ডেড বডি রাতেই শ্মশানে দাহ করা হবে। মুখাগ্নি করবে শলারামের ছেলে প্রণব। প্রণব ক্লাস 6-এ পড়ে। সে গিয়েছিল নারায়ণগঞ্জ তার জেঠির বাড়িতে। তাকে গাড়ি পাঠিয়ে আনা হলো। তাকে বলা হলো না যে
তার বাবা মারা গেছেন। প্রণব ঘরে ঢুকেই বলল, বাবা। শলারাম বলল, কি, তোমার চোখ বন্ধ কেন? শলারাম বলল, আমি মারা গেছি, এই জন্যে চোখ বন্ধ। প্রণব বাবার চোখের পাতা খুলে বলল, তুমি কি দেখতে পাচ্ছ? শলারাম বলল, পাচ্ছি, ছায়া ছায়াভাবে দেখছি, মনে হচ্ছে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চিন্তার এই পর্যায়ে মুনিয়া দরজা ধরে দাঁড়াল এবং মিষ্টি গলায় বলল, স্যার, কিছু লাগবে? রুস্তম মুনিয়ার দিকে তাকিয়ে খানিকটা হকচকিয়ে গেল। মুনিয়া কালো রঙের গাউনের মতো একটা রাত পোশাক পরেছে। পোশাক পলিথিনের মতো স্বচ্ছ। মুনিয়ার নাভির ডান দিকের লাল তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে। রুস্তম চট করে চোখ ফিরিয়ে নিল। অস্বস্তির কারণে সে মুনিয়ার নাম বলে গেল। সে বিড়বিড় করে বলল, ময়ূরী, কিছু লাগবে না। স্যার, আমার নাম মুনিয়া। ও আচ্ছা, মুনিয়া, সরি, নামটা ভুলে গেছি। আমাকে ময়ূরী ডাকতে যদি আপনার ভালো লাগে তাহলে ময়ূরী ডাকবেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বিছানার চাদরটা কি পাল্টে দিব? না না, চাদর পাল্টাতে হবে না। আপনার কাছে একটা কমপ্লেইন আছে, বলবো? বলো। আপনার সামনে বসে বলি? সামনে আসতে হবে না, যেখানে আছো সেখান থেকে বলো। আপনার যে আর্টের টিচার, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। বলেছেন 1 ঘণ্টা করে ন্যাংটো হয়ে তার সামনে বসে থাকতে। তিনি ছবি আঁকবেন, ঘণ্টায় 500 টাকা দিবেন। রুস্তম বলল, এটা কোনো কুপ্রস্তাব না, আর্টিস্টরা ছবি আঁকার জন্য মডেল ব্যবহার করে। মুনিয়া বলল, আপনি যদি মডেল হতে বলতেন সেটা ভিন্ন কথা। চিনি না জানি না, তার সামনে ন্যাংটো হয়ে বসে থাকব? তাকে না করে দাও। জি আচ্ছা, স্যার, আমি কি চলে যাব? হ্যাঁ, গুড নাইট। চা কফি কিছু খাবেন? না। স্যার, আপনি কি কোনো কারণে আমার উপর নারাজ? নারাজ হব কেন? আমার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখলে নিজের মুখে বলবেন, আমি শোধরাব। আচ্ছা, আর এখন থেকে আপনি আমাকে ময়ূরী নামে ডাকবেন। অন্য কোনো নামে ডাকলে আমি রাগ করব। সবাই ডাকবে মুনিয়া, শুধু আপনি ডাকবেন ময়ূরী। এখন যাও তো। ধমক দিচ্ছেন কেন স্যার? মিষ্টি করে বলুন, ময়ূরী, এখন যাও। রুস্তম হতাশ গলায় বলল, ময়ূরী, এখন যাও। স্যার, আমি আমার ঘরের দরজা সবসময় খোলা রাখি, কোনো কিছুর দরকার হলে চলে আসবেন। দরজায় টোকা দিয়ে ঢুকবেন স্যার। আমার শোয়া খুব খারাপ, কাপড় চোপড় ঠিক থাকে না, এই জন্যে বললাম। বলে ভালো করেছ। মুনিয়া, এখন যাও, আমি জরুরি একটা কাজ করছি। মুনিয়া বললেন, মুনিয়া বলবেন না স্যার, আমি ময়ূরী। ময়ূরী, এখন যাও প্লিজ। মুনিয়ার ওপর খানিকটা মেজাজ খারাপ করে রুস্তম ঘুমোতে গেল। মেজাজ খারাপের একমাত্র কারণ উপন্যাসের শুরুটা সে এলোমেলো করে দিয়েছে। আবার নতুন করে মাথায় গোছাতে হবে। নতুন করে শুরু করা একদিক দিয়ে ভালো, কিছু কারেকশন করা হবে। বাথরুমে একা মরে পড়ে থাকাটা ভালো লাগছে না। মৃত্যু অনেকের সামনে হওয়া ভালো। ছুটির দিনে বাসায় সবাই আছে। প্রণব তার বাবাকে গল্প শোনাচ্ছে। এই সময় হঠাৎ মাথা এলিয়ে শলারাম পড়ে গেল। শলারাম নামটাও এখন পছন্দ হচ্ছে না। প্রণব এবং সীতার সঙ্গে শলারাম যাচ্ছে না। এমন কোনো নাম খুঁজে বের করতে হবে যার অর্থ মৃত্যু। তার নাম প্রণাশ রাখা যেতে পারে। প্রণাশ শব্দের অর্থ মৃত্যু, বিনাশ। প্রণাশ চট্টোপাধ্যায়ের ছেলে প্রণব চট্টোপাধ্যায়, স্ত্রীর নাম সীতা। বালিশের কাছে রাখা টেলিফোন বাজছে। রুস্তম টেলিফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে নারী কণ্ঠ বলল, তোর খবর কি? রুস্তম টেলিফোনে গলা চিনতে পারে না। টেলিফোনে তার কাছে সব মেয়ের গলা একরকম মনে হয়, আবার সব ছেলের গলা একরকম মনে হয়। রুস্তম বলল, কে? আরে গাধা, আমি তোর বুবু। বুবু, কেমন আছো? ভালো। তুই কি ঘুমিয়ে পড়েছিলি? প্রায়। মাত্র 11টা বাজে, এর মধ্যেই ঘুম? শরীর ভালো তো? হুম। তোর দুলাভাইয়ের সঙ্গে আমার বিষয়ে কোনো কথা হয়েছে? না। আমি চলে যাওয়াতে সে কি পরিমাণ আপসেট বুঝতে পারছি না, তবে আফতাব চৌধুরীর উপর দুলাভাই মনে হয় রাগ করেছেন। আমাকে বলেছেন ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করাবেন। সিরিয়াসলি বলেছে? হুম। ওর পক্ষে অসম্ভব কিছু না। বাবু, আমি রাখি, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ইন্টারেস্টিং একটা কথা বলে টেলিফোন রাখ। হুট করে টেলিফোন রেখে দেওয়া ঠিক না। তুমি বলো, আমার ইন্টারেস্টিং কিছু মনে আসছে না। বাবু, 1 মিনিট ধরো, আমি লাঠিটা সরিয়ে আসি। কি লাঠি? আমার বিছানার কাছে একটা বেতের লাঠি। এখন মনে হচ্ছে লাঠিটা আমার দিকে তাকিয়ে আছে, ভয় ভয় লাগছে। লাঠি তাকিয়ে থাকবে কিভাবে? লাঠির কি চোখ আছে? তা জানি না, কিন্তু মনে হচ্ছে তাকিয়ে আছে।
ডাক্তারের দেওয়া ওষুধগুলি কি তুই নিয়মিত খাচ্ছিস? খাচ্ছি। তুই এক কাজ কর, আমি সিঙ্গাপুরে যাচ্ছি, আমার সঙ্গে চল। মাউন্ট এলিজাবেথে বড় ডাক্তার দেখাবি। বাবু, আমি লাঠিটা সরিয়ে তারপর কথা বলবো। সাবধানে সরাতে হবে। হাত ফসকে লাঠি যদি মেঝেতে পড়ে তাহলে সেটা সাপ হয়ে যাবে। ও গড, এইসব কি কথাবার্তা? লাঠি মেঝেতে পড়লে সাপ হবে কেন? মুসা আল্লাহ সাল্লামের লাঠি মেঝেতে পড়লে সাপ হয়ে যেত। তুই কি মুসা আল্লাহ সাল্লাম? তা না, তারপরেও কিছু বলা যায় না। রুস্তম টেলিফোন রেখে লাঠি সরাতে গেল। ফিরে এসে টেলিফোন ধরল না। সামিনা অনেকক্ষণ হ্যালো হ্যালো করে লাইন কেটে দিল। কড়া ঘুমের ওষুধ খায় বলেই বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রুস্তম ঘুমিয়ে পড়ে। আজ ঘুম আসছে না। সাপের ভয়ের কারণেই মনে হয় ঘুম কেটে গেছে। লাঠিটা সে নিজে কাবার্ডে দাঁড়া করিয়ে রেখেছে। পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। যদিও পড়ে যায়, কাবার্ড থেকে বের হতে পারবে না। তারপরেও ভয় যাচ্ছে না। কেন কে জানে। রুস্তম উঠে বসল। বিছানার পাশের লাইট জ্বালালো। হাতের কাছে বেশ কিছু বই সাজানো, বেশিরভাগই ডিকশনারি। তার ডাক্তার বলেছেন ঘুমের ওষুধ খাওয়ার পরেও যদি ঘুম না আসে তাহলে চোখের পাতা না ফেলে ডিকশনারি পড়বেন। চোখ ক্লান্ত হবে, ঘুম আসবে। রুস্তম ডিকশনারি খুলল। সাপের প্রতিশব্দ বের করে মুখস্থ করে ফেলাটা একটা কাজের কাজ হবে। একজন লেখকের শব্দভাণ্ডার ভালো হতে হয়। সাপ, সর্প, পহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশিবিষ, উরগ, চক্রী, কুণ্ডুলি, বিষধর, অকর্ণ, পল্লক, কাকাদর, দিরোশন, দ্বিজিন, ফণধর, ফলাকার, ফরাভূত, বিলশয়, ছকশ্রুতি, বিলেশয়, কাদ্রবেই, পাবনাসন, পাবনাস, উরঙ্গম, বেল, কুষ্ণকী, উরঙ্গ, ভেগভোজ, কুম্ভীষ্ম, সর্পী, নাগিনী, সর্পিনী, ভুজঙ্গিনী, ভুজগী, অহিরণী। সাপের প্রতিশব্দ ৪১টা পাওয়া গেল। ৪১টা প্রতিশব্দ মুখস্থ করতে করতে রাত ৪টা বেজে গেল। এখন ঘুমের চেষ্টা করেও লাভ নেই। রুস্তম বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ছাদে হাঁটতে গেল। গোলাম মাওলা সাহেব তাকে ছাদে হাঁটতে বলেছেন। হাঁটা এবং ঘুম শরীরের জন্য মহৌষধ। এক ওষুধ কাজে লাগানো গেল না, এখন দ্বিতীয় ওষুধে যদি কিছু হয়। রুস্তম সূর্য না ওঠা পর্যন্ত ছাদে হাঁটল। সাপের প্রতিশব্দ মনে করতে করতে হাঁটা। সাপ, সর্প, ওহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজগ, ভুজঙ্গম। নাস্তার টেবিলে আর্ট টিচার হোসেন মিয়া উপস্থিত হল। বিস্মিত গলায় বলল, আপনার চোখ টকটকে লাল, ঘুম হয়নি? রুস্তম বলল, না, ভয়ে ঘুমাতে পারিনি। কিসের ভয়? অহিরণের ভয়। অহিরণী কি বস্তু? সাপকে বলে অহিরণী। সাপকে অহিরণী বলে এ প্রথম শুনলাম। সাপকে সর্প বলে, ভুজঙ্গ বলে, অহিরণী তো কেউ বলে না। অহিরণী হল সাপের প্রতিশব্দ। সাপের ৪১টা প্রতিশব্দ আছে, বলবো? না না, ৪১টা প্রতিশব্দ শোনার কোনো প্রয়োজন নাই। সাপের মতো একটা তুচ্ছ প্রাণীর ৪১টা প্রতিশব্দ থাকারও প্রয়োজন নাই। সাপ এবং সর্প দুটাই যথেষ্ট। গত রাতে আপনি যেমন ঘুমাতে পারেন নাই, আমিও পারি নাই। আপনাকে সাপ ডিস্টার্ব করেছে, আমাকে মুনিয়া মেয়েটা ডিস্টার্ব করেছে। ঘটনা শুনবেন? রুস্তম হ্যাঁ না কিছু বলল না। নাস্তা খাওয়া শুরু করল। এই বাড়িতে ৩০ দিন একই নাস্তা, চালের আটার রুটি, সবজি, একটা ডিম পোচ। হোসেন মিয়া বলল, রাত ১১টার দিকে ঘুমাতে গেছি। দরজায় টোকা। দরজা খুলে দেখি মুনিয়া একটা নাইট ড্রেস পরে এসেছে। এই ড্রেস থাকা না থাকা সমান। মুনিয়া বলল সে মডেল হতে রাজি আছে, ১ ঘন্টা সময় দিবে। আমি বললাম, মুনিয়া, আমি দুপুর রাতে কাজ করব না, সানলাইটে কাজ করব, সকাল ১১টার দিকে আসো। মুনিয়া বলল, আপনি আমাকে মুনিয়া ডাকবেন না, স্যার আমার নতুন নাম দিয়েছেন, ময়ূরী। এখন থেকে ময়ূরী ডাকবেন। আমি বললাম, ঠিক আছে, ময়ূরী ডাকব। এখন যাও, আমি সব রেডি করে রাখব। ঠিক ১১টা থেকে ১২টা, এই ১ ঘন্টা আমার সেশন। সাজগোজ কিচ্ছু করবে না, নো লিপস্টিক, নো মেকআপ। মুনিয়া বলল, ৫০০ টাকায় হবে না, ঘন্টায় ২,০০০ দিবেন। চিন্তা করেছেন অবস্থা? ঘন্টায় ২,০০০ চায়। মেয়েটা কে বলুন তো? জানি না কে, কারোর আত্মীয় হবে। খোঁজ নেবেন। আমার তো তাকে ডেঞ্জারাস মেয়ে বলে মনে হচ্ছে। কোনো একদিন সবাই ঘুমিয়ে থাকবো, সে সবার গলা কেটে জিনিসপত্র নিয়ে চলে যাবে। আমি খোঁজ নেব। হোসেন মিয়া বলল, আমি তাকে লাস্ট অফার দিয়েছি পার আওয়ার ১,০০০। সে বলেছে চিন্তা করে দেখবে, যদি পুষে তাহলে আসবে।
এখানে পুষাপুষির কি তাই বুঝলাম না। চেয়ারে 1 ঘন্টা বসে 1000 টাকা নট এ ম্যাটার অফ জোক। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।